নমস্কার, জার্নি অ্যালন স্যাম চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওয় সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজ দর্শন করব 500 বছরেরও পুরনো এক অপূর্ব আশ্রম। আমরা কলকাতার দক্ষিণেশ্বর মন্দির ও আদ্যাপীঠ মন্দির দর্শন করতে ও পুজো দিতে আসি, কিন্তু এই দক্ষিণেশ্বরের খুব কাছেই রয়েছে 500 বছরেরও পুরনো এক অপূর্ব আশ্রম। আশ্রমটি হল ভগবত আচার্যের পাটবাড়ি আশ্রম, যা বড়নগর পাটবাড়ি আশ্রম নামে পরিচিত। এই আশ্রমে আসতে হলে কিভাবে আসবেন, আশ্রমটি খোলা ও বন্ধের সময় কি আছে, আশ্রমের মন্দিরের পূজার সময় কখন, এবং এই আশ্রমে দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে, তাই দীক্ষা নেওয়ার জন্য কোথায় যোগাযোগ করবেন। এই আশ্রমে রয়েছে দুপুরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা, তাই দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে ভোগ প্রসাদের কুপন কোথা থেকে দেয়া হয় ও কখন দেয়া হয়, ভোগ প্রসাদের কুপন মূল্যই বা কত, আশ্রমের এই ধরনের সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন দেখে নেব বরানগর পাটবাড়ি আশ্রম কিভাবে আসতে হবে। বরানগর পাটবাড়ি আসার জন্য প্রথমেই আসতে হবে দক্ষিণেশ্বর। এটি হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে সামনের এই সোজা রাস্তাটি দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসতে হবে। বাইরের দিকে বেরিয়ে এসে বাঁদিকের রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলেই সামনের দিকেই রয়েছে দক্ষিণেশ্বর বাসস্ট্যান্ড। যারা বাসে করে আসবেন তারা এই দক্ষিণেশ্বর বাসস্ট্যান্ডে নেমে সামনের দিকে এগিয়ে আসতে হবে। যারা দক্ষিণেশ্বর ট্রেনে করে আসবেন তারা দক্ষিণেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে এসে স্টেশনের বাঁদিকে তাকালেই দেখতে পাবেন একটি সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেই সামনেই রয়েছে দক্ষিণেশ্বর বাসস্ট্যান্ড। দক্ষিণেশ্বর বাসস্ট্যান্ডের সামনেই রয়েছে কয়েকটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারের ওপারে আমাদের যেতে হবে, তাই ফ্লাইওভারের ওপারে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড থেকে সামনের ফুটপাথ ধরে এগিয়ে আসতে হবে। ফুটপাথ ধরে এগিয়ে এসেই সামনেই রয়েছে ফ্লাইওভারের নিচে দিয়ে রাস্তা পারাপার করার জায়গা। এই রাস্তা দিয়ে 4টি ফ্লাইওভারের নিচে দিয়ে পার হয়েই সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে বরানগর পাটবাড়ি যাওয়ার টোটো স্ট্যান্ড। এখন আমি এই টোটো স্ট্যান্ড থেকে বরানগর পাটবাড়ি যাওয়ার জন্য টোটো ধরে নেব। এখন দক্ষিণেশ্বর থেকে টোটোয় করে যাচ্ছি বরানগর পাটবাড়ি। টোটোয় করে দক্ষিণেশ্বর থেকে বরানগর পাটবাড়ি আশ্রম আসতে সময় লাগলো 10 মিনিট মতন, আর ভাড়া পড়লো জনপ্রতি 15 টাকা। এটি হলো বরানগর পাটবাড়ি আশ্রমের প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ঠিক পাশেই বাঁদিকের দেয়ালে মহাপ্রভুর নগর কীর্তন যাওয়ার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মহাপ্রভুর নগর কীর্তন করার দৃশ্যটির পাশেই করা রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি। চৈতন্য মহাপ্রভুর মূর্তির পাশেই রয়েছে আশ্রমের বিল্ডিং। বিল্ডিংয়ের পিছনে বিভিন্ন গাছ ও পশু পাখির মডেল করা রয়েছে। এখন আমি পাটবাড়ি আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব আশ্রমের ভিতরে। আশ্রমের এই মেন গেটটি খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনের দিকে কিছুটা এগিয়ে এসে বাঁদিকে তাকালেই রয়েছে মন্দিরের অফিস ও শ্রী শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দির। অফিস ঘরের দিকে যাওয়ার পথে ডান দিকে তাকালে রয়েছে শ্রী শ্রী পাটবাড়ি আশ্রমের কর্তৃপক্ষের দেয়া নিয়মাবলীর একটি সাইনবোর্ড। এই সাইনবোর্ডে দেয়া রয়েছে পাটবাড়ি আশ্রমের 2টি ফোন নাম্বারও। সাইনবোর্ডে আশ্রম কর্তৃপক্ষের নিয়মাবলী পড়ে এখন যাচ্ছি আশ্রমের অফিসের দিকে। আর অফিসের দিকে আসতেই সামনেই রয়েছে বেশ বড় পুরানো দোতলা বিল্ডিং। দোতলায় রয়েছে এই আশ্রমের শ্রী শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দির, আর বিল্ডিংয়ের ঠিক ডান দিকে রয়েছে আশ্রমের অফিস। এই অফিস থেকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত দুপুরের ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়। আমি একটি দুপুরের ভোগ প্রসাদের কুপন কেটে নিলাম। কুপন মূল্য পড়ল 70 টাকা।
অফিসের সামনেই রয়েছে একটি হাত মুখ ধোয়ার কল। অফিসের ঠিক সামনের বিল্ডিংয়েই রয়েছে রমন দাস বাবাজির ঘর। আপনারা দীক্ষা নিতে চাইলে এই রমন দাস বাবাজির ঘরে এসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আশ্রমের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলেই রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দির। শ্রী শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা, বিকাল 4টে থেকে রাত 8টা। অফিস থেকে বাইরে বেরিয়ে সামনেই রয়েছে শ্রী শ্রী ভগবত চতুষ্পাঠী। এখন যাব মন্দিরের দিকে, আর মন্দিরের দিকে যাওয়ার পথেই রয়েছে একটি নিম গাছ, আর নিম গাছের গোড়াটি বাঁধানো রয়েছে। নিম গাছ ফেলে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে মূল মন্দির, আর মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় একটি নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক সোজাসুজি রয়েছে শ্রীমৎ রামদাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। সমাধি মন্দিরের পাশেই রয়েছে একটি ঘর। এই ঘরে নানান মহারাজ ও গুরুজিদের ছবি রয়েছে। এখন রামদাস বাবাজির সমাধি মন্দির থেকে যাচ্ছি মূল মন্দিরের দিকে। সামনেই রয়েছে মূল মন্দির, আর মূল মন্দিরের আগে রয়েছে নাট মন্দির। এই আশ্রমের নাট মন্দিরটি বেশ বড়। নাট মন্দিরে প্রবেশ করে নাট মন্দিরের সামনের দিকে এগিয়ে এলে নাট মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে একটি ছোট মন্দির। এই মন্দিরে রয়েছে শ্রী শ্রী মহাপ্রভুর পাদুকা যুগল, ও তার পিছনে শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী ভগবত আচার্যের ভগবত পাঠ শোনানোর দৃশ্যটি। শ্রী শ্রী মহাপ্রভুর পাদুকা যুগল মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিল ভগবত আচার্যের একটি মন্দির। এই মন্দিরে ভগবত আচার্যের নিত্য সেবা করা হয়। গর্ভগৃহের সামনের দিকটি পর্দা দিয়ে ঘেরা থাকে। এই পর্দাগুলি দুপুরে ভোগারতি ও সন্ধ্যায় সন্ধ্যারতির সময় খোলা হয়। দুপুরের ভোগারতি ও সন্ধ্যায় সন্ধ্যারতি হয়ে গেলে আবারও পর্দাগুলি টাঙিয়ে দেওয়া হয়। নাট মন্দিরের ভিতরে উপরের চারিদিকের দেয়ালে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাগুলি চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চিত্রের মাধ্যমে লীলার মুহূর্তগুলি দর্শন করব, আর তার সঙ্গে এই বরানগর পাটবাড়ি আশ্রমের ইতিহাস সম্পর্কেও জেনে নেব। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা মতো তার এক পার্ষদ রঘুনাথ উপাধ্যায় বরানগরে এসে ভগবত পাঠ ও শ্রীকৃষ্ণের নিত্য সেবা করতে থাকেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর উদ্দেশ্যে গঙ্গাবক্ষের উপর দিয়ে যখন যাচ্ছিলেন, তখন বরানগরে এসে এক সন্ধ্যায় বর্তমান পাটবাড়ি সেখানে গঙ্গার তীরে শ্রী রঘুনাথ উপাধ্যায়ের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখা হয়। শ্রী রঘুনাথ উপাধ্যায়ের ভগবত পাঠ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মুগ্ধ হয়ে যান এবং রঘুনাথ উপাধ্যায়কে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত আচার্য উপাধি দেন। এই নাম অনুসারে এই আশ্রমের নাম হয়েছে শ্রী ভগবত আচার্যের পাটবাড়ি আশ্রম। এরপর রঘুনাথ উপাধ্যায়ের অনুরোধে মহাপ্রভু 3 দিন থেকে যান বরানগর পাটবাড়িতে। শ্রী ভগবত আচার্যের পাটবাড়ি আশ্রম থেকে মহাপ্রভু যাওয়ার সময় মহাপ্রভু তার পাদুকা যুগল ও একটি শালগ্রাম নারায়ণ শিলা দিয়ে যান। প্রভুর আদেশ অনুসরণ করে বাকি জীবন ভগবত পাঠ, নারায়ণ ও গোপাল সেবায় অর্পণ করেন। পরবর্তীতে তিনি দেহত্যাগ করলে তার আদেশ অনুসারে তার শিষ্যরা তাকে মহাপ্রভুর পাদুকা, নারায়ণ শিলা, গোপাল প্রতিমা ও তালপাতার ভাগবত সহিত যেখানে মহাপ্রভু ভাগবত পাঠ শুনেছিলেন সেই স্থানে সমাধিস্থ করেন। সময়ের সাথে সাথে ভগবতাচার্যের এই পাটবাড়ি লুপ্ত হয়ে যায়। পরবর্তীকালে বাগবাজার নিবাসী কালীপ্রসন্ন চক্রবর্তী নামে এক ব্যক্তি বিশেষ রোগে আক্রান্ত হন। তিনি চিকিৎসককে দেখিয়েও রোগ ভালো না হওয়ায় তিনি তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে ধর্নায় পড়েন। বাবা তারকনাথ তার ভক্ত কালীপ্রসন্ন চক্রবর্তী মহাশয়কে স্বপ্নেতে উপদেশ দেন যে বরানগরে গঙ্গার তীরে ঘিপুকুরের পূর্ব পারে একটি নিম গাছের গোড়া খনন করে যা কিছু উদ্ধার হবে তাকে সেবা দিলেই তার রোগ নিরাময় হবে।
সেই নিম গাছের গোড়ায় খনন করে কালীপ্রসন্নবাবু 4টি জিনিস উদ্ধার করেন: মহাপ্রভুর পাদুকা, শালগ্রাম নারায়ণশিলা ও গোপাল প্রতিমা ও তালপাতার লেখা ভগবত। এরপর কালীপ্রসন্ন মহাশয় সেই স্থানে একটি আশ্রম করেন। এই 4টি উদ্ধার করা জিনিস প্রতিষ্ঠা করে নিম গাছ দিয়ে গৌর ও নিতাইয়ের বিগ্রহ তৈরি করে আশ্রমে নিত্য সেবা করতে থাকেন এবং কালীপ্রসন্নবাবু তার গৃহদেবতা সুভদ্রা, বলরাম, জগন্নাথের বিগ্রহ ও রাধাকৃষ্ণের বিগ্রহ এই মন্দিরে এনে প্রতিষ্ঠা করেছিলেন। সময়ের সাথে সাথে কালীপ্রসন্ন চক্রবর্তী ও তার বংশের দ্বারা এই আশ্রমের সেবাকার্য চলতে চলতে এই আশ্রম আরও একবার লুপ্তপ্রায় অবস্থায় পরিণত হয়। কিন্তু 1928 সালে বাবাজি মহারাজ এই আশ্রমের সেবাসহ ক্রয় করেন এবং পরবর্তীকালে তিনি এই আশ্রমের উন্নতি সাধন কার্যে নিজেকে নিয়োজিত করেন। তিনি নাটমন্দির, গ্রন্থাগার, শ্রী শ্রী ভগবত চতুষ্পাঠী ইত্যাদি তৈরি করেছেন এবং নিজের বাকি জীবন এই আশ্রমের সেবা কার্যে নিয়োজিত করেছিলেন। 1953 সালে বাবাজি মহারাজ এই আশ্রমেই নিজের দেহ রক্ষা করেন এবং তাকে এই আশ্রমেই সমাধি দেওয়া হয়। সেই সমাধি মন্দির আজও বর্তমান। নাট মন্দিরের সামনের বাঁদিকে রয়েছে একটি তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের ঠিক পাশেই রয়েছে একটি বকুল গাছ। বকুল গাছের গোড়াটি বাঁধানো রয়েছে এবং বকুল গাছের গোড়াটি লোহার রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। বকুল গাছের গোড়ায় রয়েছে শ্রী শ্রী বাবা বকুলেশ্বর মহাদেব। মূল মন্দিরটি শ্বেতবর্ণের। মন্দিরটি এক রত্ন বিশিষ্ট। মন্দিরের 3টি সাইডে 3টি খিলান বিশিষ্ট দুয়ার রয়েছে। মূল মন্দির ও নাট মন্দিরের ঠিক বাঁদিকের রাস্তা দিয়ে ভিতর দিকে গেলেই রয়েছে পুরুষ ও মহিলাদের শৌচালয়, রয়েছে হাত মুখ ধোয়ার কল, রয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। মূল মন্দিরের বাঁদিকের রাস্তাটি দিয়ে ভিতরে প্রবেশ করলেই মন্দিরের পিছনে রয়েছে একটি গোশালা। এখন মন্দিরের পিছন দিয়ে যাচ্ছি গোশালায়। এখন গোমাতাদের দর্শন করে নেব। এখন সময় দুপুর 12টা, তাই মূল মন্দিরের গর্ভগৃহ খুলে দেয়া হয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহের মাঝখানে রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ। গৌর নিতাইয়ের বিগ্রহের বাঁদিকে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধিকার বিগ্রহ এবং গৌর নিতাইয়ের ডান দিকে রয়েছে সুভদ্রা, বলরাম, জগন্নাথ দেবের বিগ্রহ। মূল মন্দিরের গর্ভগৃহ দুপুরের ভোগ আরতি ও সন্ধ্যায় সন্ধ্যারতির সময় খোলা থাকে। বাকি সময় মূল গর্ভগৃহটি বন্ধ থাকে। মূল মন্দিরে এখন দুপুরের ভোগ আরতি হচ্ছে। দুপুরের ভোগ আরতি শেষ হয়ে গেল। এখন আরতির পঞ্চপ্রদীপের তাপ নেওয়ার জন্য ভক্তদের কাছে পঞ্চপ্রদীপ আনা হলো। পঞ্চপ্রদীপের তাপ নিয়ে এবার ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য
প্রসাদ কক্ষে যাব। মূল মন্দিরের ডান দিকের এই প্যাসেজ দিয়ে এগিয়ে এলেই রয়েছে প্রসাদ কক্ষ। ভোগ প্রসাদের ফটো তুলতে মহারাজ বারণ করেছেন, তার জন্য আমি ভোগ প্রসাদের যে পদগুলি ছিল সেই পদগুলি স্ক্রিনে লিখে দিলাম। আশ্রমে সারাদিন বেশ ভালোই কাটালাম। আশ্রমের দুপুরের ভোগ প্রসাদও গ্রহণ করলাম। এবার বাড়ি ফিরে যাব। আশ্রমের গেটের বাইরের সামনে থেকে কোনো টোটো রিক্সা গাড়ি পাওয়া যায় না। এর জন্য আশ্রমের পাশ দিয়ে 2-3 মিনিট হেঁটে সামনে এলেই একটি 3 মাথার মোড় রয়েছে। এখন এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি ওই 3 মাথার মোড় থেকে গাড়ি ধরব বলে। বাঁদিকের এই রাস্তাটি দিয়ে আমি আশ্রম থেকে হেঁটে এলাম। সামনের এই যে রাস্তাটি, এই সামনের রাস্তা দিয়ে টোটো গাড়ি আসবে। এই 3 মাথার মোড় থেকে ডান দিকের রাস্তা দিয়ে টোটো করে দক্ষিণেশ্বর ফিরে যাব। ডান দিকের রাস্তাটি দিয়ে 2-4 পা এগোলেই রয়েছে গঙ্গার ঘাট। আর এখন আমি যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটের সামনে থেকেও টোটো রিক্সা ধরে নিতে পারেন। আর গঙ্গার ঘাটে যাওয়ার পথে ডান দিকেই রয়েছে বিদ্যাসাগরের একটি মূর্তি। গঙ্গার ঘাটের দিকে যাওয়ার পথেই বাঁ দিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি, ডান দিকে রয়েছে কাজী নজরুল ইসলামের একটি মূর্তি। গঙ্গার ঘাটের সামনেই করা রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি। গঙ্গার ঘাটের সামনে বেশ সুন্দর হাওয়া বইছে। গঙ্গার ঘাটে বসে কিছুটা সময় বেশ ভালোই কাটালাম। গঙ্গার এপার থেকে ওপারে দেখা যাচ্ছে বেলুড় মঠটি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে সকলকে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।